শুভ অপরাহ্ন। ধন্যবাদ উপস্থিত সকলকে আমাদেরকে এখানে আমাদের মূল্যবান বক্তব্য রাখার একটি সুযোগ করে দেওয়ার জন্য। বাংলাদেশ ইন্টারন্যাশনাল মিডিয়েশন সোসাইটিকে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদেরকে একটি এত সুন্দর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি সোহানী ইসলাম সমাপ্তি উপস্থিত সকলকে জানাচ্ছি আমার সালাম এবং আদাব। আসলে আমাদেরকে এখানে ৩৬-এর অগ্নিকন্যা বলে আখ্যায়িত করা হয়েছে। এই ৩৬ জুলাই অবধি আসাটা আমাদের জন্য অনেক বড় একটি চ্যালেঞ্জ ছিল, সহজেই আসা যায়নি। তার কিছু সংখ্যক হয়তো বা আমার সহযোদ্ধা রিফা তামান্না আপনাদেরকে বলে গিয়েছে। আমরা যখন রাজপথে নামি, যখন প্রথম সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিওস দেখি আমরা যে আমাদের ভাইদের ওপর, আমাদের বোনেদের ওপর কীভাবে অত্যাচার করা হচ্ছে, তখন মনের মধ্যে এসেছিল যে আমি বাসায় বসে কেন? আমি মেয়ে এই জন্য বাসায় বসে, নাকি আমার সাহস নেই আমি সেজন্য বাসায় বসে? কিন্তু অন্যান্য মেয়েরা তো বাসায় বসে নেই। সেই সাহস এবং অনুপ্রেরণা থেকে যখন আমরা প্রথম ঠাকুরগাঁয়ে আন্দোলনে ডাক দেই, তখন আমি দেখলাম যে আমি শুধু একাই নেই, আমার সাথে আমার সহযোদ্ধা অনেক বীরাঙ্গনারা আছে। তাদের দেখে আরও অনুপ্রেরণা আসে। তারপর রিফা, আমি, আমাদের বড় ভাই সোহান ভাইয়া, আশিক ভাইয়া, সবাই মিলে আন্দোলন পরিচালনা করতে থাকি। অনেক বাধা এসেছিল। আসলে আন্দোলনে এসেছিলাম আমার বাবা মারা যাওয়ার ঠিক ১৬ দিনের মাথায়। আমার জন্য হয়তো বা অনেক চ্যালেঞ্জিং ছিল, কারণ একটা মেয়ের সব থেকে কাছের মানুষ থাকে তার বাবা। কিন্তু আমার বাবা আমাকে দেশপ্রেম শিখিয়েছে, আমার বাবা আমাকে মানুষের পাশে থাকতে শিখিয়েছে। আমি এখন যেভাবে মানুষের জন্য কাজ করতে চাই, আমি আমৃত্যু মানুষের জন্য কাজ করতে চাই। আন্দোলন সফলতা তো পেল, তবে আমি দেখছি আমার জায়গায় দাঁড়িয়ে মেয়েরা পিছিয়ে যাচ্ছে। এখানে হয়তো বা আন্দোলন নিয়ে অনেকে অনেক কথা বলেছে, রিফা বলেছে, আপনারা অনেক নিজেদের অভিজ্ঞতা থেকে আন্দোলনের সম্পর্কে জানেন। তবে আন্দোলনের পরপর যেই সব থেকে ভয়াবহতা আমি আর রিফা ফেস করি, সেটা ছিল ছাত্রলীগের অনেক বাজে মন্তব্য, বাজে পোস্ট করা আমাদেরকে নিয়ে, সোশ্যাল মিডিয়ায় উত্তক্ত করা। সেগুলো দেখেও হয়তো বা আমরা পিছপা হইনি, এখন পর্যন্ত হইনি, হইলে হয়তো বা আপনাদের সামনে দাঁড়িয়ে থাকতাম না। সেখান থেকেই আমার একটি চিন্তা ভাবনা আছে যে মেয়েদের সম্মানটা আসলে, সবাই বলে যে নারীরা নাকি সবার উপরে, আমাদের ধর্মও বলে যে নারীরা নাকি সবার উপরে, কিন্তু বাস্তবে যখন আমি বাস্তব সমাজ দেখতে যাই, তখন মেয়েদের সম্মানটা আমার কাছে খুব তুচ্ছ মনে হয়। সোশ্যাল মিডিয়ায় একটা ব্যাড কমেন্ট, আপনি একটা ছবি পোস্ট করেছেন, সেটা নিয়ে আজেবাজেভাবে পোস্ট করা, সেটা নিয়ে ফেক আইডি খোলা, এরকম নানা হ্যারাসমেন্ট আমাদের সমাজের মেয়েদেরকে ফেস করতে হয়। এইসব ফেস করে আমরা যখন সামনের দিকে এগিয়ে আসতে চাই, তখন আরও একটা জিনিস ফেস করতে হয়, সেটা হচ্ছে আমাদের সামনের সারিতে যে ভাইয়েরা থাকে, ছেলেরা থাকে, তাদের একটি বাধা ফেস করতে হয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করতে গেলে তারা হয়তো আমাদেরকে ছোট করে দেখে, এটা করতে পারবো না, ওটা করতে পারবো না। তারা নিজেদের জায়গা নিজেরা বানিয়ে নেয়, আমরা পাই না সেই জায়গাটা। সেখান থেকে আমার একটি চিন্তা আসা যে আসলে মেয়েরা কখনো ঘরে বসে নিজেদের অধিকার পাইতে পারে না, কখনোই পাবে না। আপনাদের অধিকার আপনাদেরকে কেউ হাতে এনে দেবে না। আপনাদের অধিকার আপনাদেরকে নিজেদেরকে ছিনিয়ে আনতে হবে, আপনাদেরকে নিজেদের জন্য প্রতিরোধ করতে হবে, নিজেদেরকে ভালোবাসতে হবে, নিজেদের জন্য আইন জানতে হবে। আপনাদের অধিকার অনেক, কিন্তু আমরা আসলে সেটা জানি না। আমাদের অধিকার সম্পর্কে আমরা সচেতন না। আমরা নাগরিক হিসেবে এই নাগরিক অধিকার সম্পর্কে সচেতন না এখনও, তাহলে কিভাবে বলি যে আমরা নারী হিসেবে নারী অধিকার সম্পর্কে সচেতন? আমাদের নারী অধিকার জানতে হবে, আমাদের নাগরিক অধিকার জানতে হবে।
তবে আমরা একটি রাষ্ট্র, আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে সক্ষম হব। 1971 সালের যুদ্ধের পরও হয়তোবা আমরা আমাদের স্বপ্নের বাংলাদেশ পাইনি, 24-এর পরও আমরা এখনও আমাদের বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ পাইনি। এটা আমি অস্বীকার করব না, আমরা আসলেই পাইনি। আমরা কোথাও না কোথাও ব্যর্থতার কারণও হয়তোবা আমরা যখন আন্দোলন শেষ করি তখন আমরা সামনের সারিতে যারা ছিলাম তারা সবাই কেমন জানি হারিয়ে যাওয়ার পরে আমাদের পিছনে যারা ছিল, যারা হয়তোবা আন্দোলনে কখনো আসেনি, তারা সামনের হাল ধরেছে। আমরা ভেবেছিলাম যে আমরা যা করেছি কেউ না দেখুক, উপরে একজন আছে উনি দেখবেন, দেশের জন্য করেছি, আমাদের সামনে থাকার কোনো দরকার নেই, আমাদের অধিকার নেওয়ার কোনো দরকার নেই, আমাদের কোনো কিছু নিচে থেকে আগবাড়াই করার দরকার নেই। বাংলাদেশের মানুষ এখন যথেষ্ট সচেতন হয়ে গেছে। কিন্তু পরে পিছিয়ে আসার পরে দেখলাম যে দুর্নীতি বাড়লো, ঘুষ বাড়লো, অত্যাচার বাড়লো, মেয়েদের হ্যারাসমেন্ট বাড়লো, ইফটিজিং বাড়লো, রেপ বাড়লো। তখন আমি উপলব্ধি করলাম যে যুদ্ধ করতে হবে, যুদ্ধ শেষ হয়নি। যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ। সেই প্রেক্ষিতে আবার সামনের দিকে রিফার আমার কথা হয় যে না, সামনে আসতে হবে, কাজ করতে হবে। সেই ধারাতেই আমরা আমাদের জেলায় জুলাই নারী কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করার একটি উদ্যোগ গ্রহণ করি। আমরা সেই নিয়ে কাজ করছি এখনও। আমরা চাই আমরা মেয়েদেরকে নিয়ে কাজ করব, আমরা নারী অধিকার নিয়ে কাজ করব। আমরা সেক্ষেত্রে আমাদের জীবন কোনো রাজনীতিক বা কোনো গোষ্ঠীর কাছে বিলিয়ে না দিয়ে সমাজ সেবায় মেয়েদের পাশে দাঁড়িয়ে মেয়েদের জন্য বিলিয়ে দিতে চাই, মেয়েদের জন্য কাজ করতে চাই। আল্লাহ যাতে সেই সৌভাগ্য, সেই তৌফিক আমাকে এবং রিফাকে দান করেন। আমি চাই গ্রামে গঞ্জে প্রতিটা স্তরের মেয়ে সাহসী হোক, প্রতিটা স্তরের মেয়ে এক একটা বাঘিনী হিসেবে গড়ে উঠুক, যাতে তারা তাদের সন্তানদেরকে শিক্ষা দিতে পারে, যাতে তারা সমাজের যারা অন্যায় করে তাদের শিক্ষা দিতে পারে। হ্যাঁ, অন্যায় আমাদের দ্বারাই সংঘটিত হয়, আমরাই অন্যায় করি, কিন্তু এই অন্যায় আমরা কেন করি বা আমাদের মধ্যে আমাদের আত্মতৃপ্তি বা নিজের স্বার্থ, ব্যক্তি স্বার্থ কেন জাগ্রত হয়, আমাদের সেটা আগে জানতে হবে। ব্যক্তি স্বার্থর জেরে হয়তোবা আমরা অনেক কিছু করতে পারতাম, উপস্থিত এখানে রিফা এবং আমি অনেক কিছুই করতে পারতাম, অনেক কিছু হয়তোবা হাসিল করতে পারতাম, কিন্তু আমরা সেটা করিনি। আমি এখানে আপনাদের সামনে দাঁড়িয়ে গর্বের সাথে বলতে পারি যে আমি কোনো অন্যায় আজ পর্যন্ত করিনি, আমি কোনো অন্যায় রাস্তায় আজ পর্যন্ত হাঁটিনি। সেই ক্ষেত্রে হয়তোবা আমার জায়গাটাতে যেতে আমার কষ্ট হচ্ছে, আমার হয়তোবা আমার জায়গাটা ছিনিয়ে আনতে কষ্ট হচ্ছে, আমার হয়তোবা মেয়েদের নিয়ে কাজ করতে কষ্ট হচ্ছে, কিন্তু কষ্টের ফল মিষ্টি হয়। কষ্ট করবেন, নিজের কাছে নিজের একটা আত্মতৃপ্তি থাকবে যে আমি এই জায়গায় এসেছি, আমার পিছনে কোনো পুরুষ ছিল না, আমার পিছনে কোনো আমার অন্যায় ছিল না। প্রত্যেকটা পুরুষের সফলতার পিছনে নাকি নারীর হাত থাকে। কয়জন নারীর মধ্যে এখানে উপস্থিত আমরা আছি, কতজন নারীর সফলতার পিছনে একজন পুরুষের হাত আছে আমরা বলতে পারবো? আমরা এই জায়গায় একটু ব্যর্থ। তবে আমার শিক্ষার পেছনে আমার বাবার হাত আছে, হ্যাঁ আমি এটা স্বীকার করি। আমার মায়ের অবদান আছে, আমি সেটাও স্বীকার করি। আমাকে ন্যায় নীতি বোঝানোর জন্য তারা অবদান রেখেছে। তবে আমরা মেয়েরা যখন সামনের সারিতে আগাতে চাই তখন হয়তোবা আমাদের কিছু ক্ষেত্রে বাবা মারাই পথ আগলে দাঁড়ায়। বাল্যবিবাহ তার মধ্যে একটি অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। মেয়েদেরকে হয়তোবা যখন একটা পরিবারে কন্যা সন্তান জন্ম হয়, এখনও সেই পরিবারের মুখ অন্ধকার হয়ে আসে। আমরা 3 বোন, সেক্ষেত্রেও হয়তোবা আমি জানি না আফসোস ছিল কি না পাড়া প্রতিবেশী কারো, তবে আমার মা গর্ব সহকারে বলেছিল যে আমার 3 কন্যা। আমরা তার মুখ রাখতে পেরেছি কিছুটা হলেও, যে আমরা 3 বোনের কেউ কখনো অন্যায় কাজে লিপ্ত হইনি। আমরা 3 বোন সৎ এবং সাহসী। আমি এখানে উপস্থিত সকল মেয়েকে বলতে চাই, তোমরা কখনো কোনো কিছু ভয় পাবে না।
তোমরা যেই সোসাইটির সাথে আছো তার সাথে ন্যায় নিষ্ঠার সাথে কাজ করবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে, বজ্রকণ্ঠে গর্জে উঠবে। হ্যাঁ, এটার ফলে তোমাদেরকে অনেক অন্যায়ের শিকার হতে হবে, অনেক তোমাদের উপরে অনেক হামলা চলবে, অনেক কটূক্তিকর কথা বলবে, তোমাদের পাশের বাসার লোকজন আসে বা তোমার বাবা মাকে বলতে পারে যে মেয়েকে কেন যেতে দিয়েছেন। যখন রিফা আন্দোলনে গিয়েছিল তখন রিফার বাবাকেও আশেপাশের লোকজন আসে বলেছিল মেয়েকে নিয়ে আসেন, কিন্তু রিফাকে তার বাবা নিয়ে যেতে পারেনি। কারণ ছিল তার মধ্যে সে সাহসটা ছিল, সে জানতো তাকে কি করতে হবে, সে জানতো তার জীবন ঠিক জন্ম হয়ে হসপিটালের বেডে বা বাসার বিছানায় যখন সে নিঃশ্বাস ত্যাগ করবে, সে যাতে নিজের কাছে প্রশ্ন করতে পারে আমি কি কি করেছি, সে যাতে এটা আফসোস না করতে পারে যে আমি আমার জীবনে কোনো কিছু অর্জন করতে পারিনি, আমি অর্জন করতে পারবো না, আমি ব্যর্থ। না, আমি উপস্থিত সকল মেয়েদেরকে এবং বাংলাদেশের প্রতিটি মেয়েকে বলতে চাই তোমরা সফল হও। তোমাদের সফলতার জন্য তোমাদের পিছন থেকে কাউকে হাত বাড়িয়ে দিতে হবে না, কাউকে খুঁটি হতে হবে না, কাউকে তোমাদের অনুপ্রেরণা হতে হবে না। তোমরা নিজেরাই নিজেদের অনুপ্রেরণা, নিজেরাই নিজেদের সাহস, নিজেরাই নিজেদের উদ্বেগ, নিজেদের কণ্ঠে নিজেরা গর্জে ওঠো। তুমি নারী, তুমি হয়তোবা চাইলেও সব পারবা না। হ্যাঁ, অনেকে হয়তোবা বলে আমি নারী, আমি সব পারি। তুমি চাইলেই সব পারবা না, তোমার অনেক বাধা আসবে। আমরাও পেয়েছি, আমরা এখনও পাই। আমরা একটা প্রোগ্রাম করতে গেলে হয়তোবা সেখানে ছেলেদের অধিকার বেশি থাকে, মেয়েদেরকে তুমি বুঝবা না বলে সরিয়ে দেওয়া হয়, তুমি পারবা না বলে সরিয়ে দেওয়া হয়, কিন্তু তুমিই পারবা। একটা ছেলে ওই প্রতিষ্ঠানে বা ওই জায়গায় দাঁড়িয়ে যে পরিমাণে অন্যায় করবে তুমি তার থেকে একটু হলেও কম করবা, কারণ তুমি নারী, তুমি মা। প্রত্যেকটা নারীর মধ্যে সেই করুণা আছে, আবেগ আছে। অন্যায় করতে গেলেও তারা একটু হলেও পিছপা হয়, অবশ্যই হয়। অনেকেই হয়তো বা ব্যতিক্রম থাকতে পারে, তবে আমি মনে করি নারীরা করুণাময়, নারীরা আবেগময়। তোমার আবেগকে তোমার দুর্বলতা হতে দেওয়া যাবে না, তোমার আবেগকেই তোমার শক্তি করতে হবে। তোমাকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, তোমাকে সমাজে দুর্নীতি দেখলে রুখে দাঁড়াতে হবে, সমাজে আইন বিরোধী কাজ দেখলে তোমাকে গর্জে উঠতে হবে, কারণ তুমি নারী, তুমি আগামীর ভবিষ্যৎ জন্ম দেবে। তুমি যদি ভয় পাও তাহলে তোমার আগামীর ভবিষ্যৎকে কি শিক্ষা দেবে? আমি ভয় পেয়েছিলাম না, কারণ তুমি মা, তুমি বোন, তুমি কারো অর্ধাঙ্গিনী, তুমি একটি সংসারের মুখ্য কর্তা। হয়তোবা অনেকে বলবে যে যারা পুরুষ তারা ইনকাম করে দেখে মুখ্য কর্তা, কিন্তু পরিবারের ভিতরে যা হয়, সন্তান মানুষ করা থেকে শুরু করে পরিবারকে আগলে রাখা থেকে শুরু করে সব কিছু একটা মেয়ে করে। অনেক পুরুষ হয়তোবা মন্তব্য রাখে যে তুমি সারাদিন বাসায় কি করো। গৃহিণীদের ক্ষেত্রে একটা গৃহিণী যে পরিমাণে কাজ করে, যে পরিমাণে পরিশ্রম করে একটা সংসারকে আগলে রাখতে, সেই পরিমাণে পরিশ্রম যদি পুরুষকে করতে দেওয়া যেত তাহলে তারা হয়তোবা বুঝতে পারতো যে নারীরা আসলে সারাদিন বাসায় কি করে। বাসায় বসে থাকা অনেকের কাছে হয়তোবা মনে হবে যে খুব সহজ। না, একটা নারীকে বাসায় কাজ করতে গেলে অনেক বাধার সম্মুখীন হতে হয়। তার সন্তানও তাকে অবজ্ঞা করে কথা বলে, তার হাজব্যান্ডও তাকে অবজ্ঞা করে কথা বলে। কিন্তু সমাজে যারা উপরস্থ কর্মকর্তা হিসেবে আছেন নারীরা, তারা কিন্তু এই কথা, সমাজে কটূক্তি সব কিছু পিছনে ফেলেই সামনে এগিয়ে এসেছে। তোমাদেরকেও এগিয়ে আসতে হবে। আমি শুদ্ধ বাংলায় বলি, এক কান্দে শুনতে হবে, আরেক কান্দে বের করে দিতে হবে। কখনো এগুলো মাথায় নেওয়া যাবে না। তোমাকে অনেকে অনেক কথা বলবে, রাষ্ট্র তোমার পাশে, সযত্নে গড়তে হবে দেশ একসাথে। উদ্যোগী হও, কিছু করো। যখন তুমি কলেজে উঠবা তখন থেকে নিজের খরচ নিজে চালানো শেখো, নিজের পায়ে নিজে দাঁড়ানো শেখো। একদিনে কখনো বড় কিছু অর্জন করতে পারবা না, কিন্তু আমরা জানি, সবাই পড়েছি হয়তোবা, বিন্দু বিন্দু জলেই সমুদ্র তৈরি হয়। চেষ্টা করো, আজকে চেষ্টা করবা, কালকে সফলতা পাবা। আস্তে আস্তে অনেক বাধা বিপত্তি পার করে তুমি সামনে এগিয়ে যাবা।
চেষ্টা করতে হবে। হ্যাঁ, এক্ষেত্রে হয়তো বা তোমার ক্ষেত্রে হয়তো বা অনেকেই বাধা দিবে, তবে যে মানুষরা তোমাকে সহযোগিতা করবে তাদের পাশে থেকো, তাদেরকে স্মরণ করো, কারণ মেয়েদেরকে সাপোর্ট করার মানুষ অনেক কম এখনও বাংলাদেশে। বাংলাদেশের অর্ধেকের বেশি 51% নারী, কিন্তু বাংলাদেশ এখনও সফল হতে পারেনি, কারণ এই 51% নারীর মধ্যে বেশিরভাগ নারী সফল না। যবে একটি দেশের অর্ধেক শতাংশ জনগণ সফলতার মুখ দেখবে, তবে সে দেশ আমার মতে সংস্কার করা সম্ভব। আমরা এখনও নিজেদের অধিকার সম্পর্কে সচেতন না। আমরা নাগরিক হিসেবে নাগরিক অধিকার জানি না, আমাদের আইন জানি না, আমরা জানি না কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয়, আমরা জানি না কোনটা আইনে কতটুকু শাস্তি আছে, আমরা জানি না যে আমাদের অধিকার কতটুকু। আমরা এখন পর্যন্ত জানি না একটা সরকারি অফিসে গেলে আমাদের কোথায় কোথায় ট্যাক্স দেওয়া লাগবে, কোথায় কোথায় ট্যাক্স দেওয়া লাগবে না। আমরা বিনা কিছু চিন্তা করে, আমরা কোনো কিছু চিন্তা ভাবনা ছাড়াই যখন সামনের অফিসার আমাদেরকে বলে 2000 টাকা দেন, আমরা দিয়ে দিই। কিন্তু আসলে কি কোনো সরকারি অফিসের কোনো জায়গায় একটা ছোটো কাজ করতে গেলেও 2000 টাকা দরকার হয়? হয় না। আমরা জানি না। আমরা জানি না দেখেই আমরা সুযোগ দেই দুর্নীতিবাজদেরকে দুর্নীতি করার জন্য। আমরা জানি না দেখেই আইনের অবক্ষয় হয়। আমরা জানি না বলেই আমরা পিছিয়ে। আমাদেরকে জানতে হবে, আমাদেরকে শিক্ষিত হতে হবে। একটি দেশ যখন শিক্ষিত হবে, প্রত্যেকটি নাগরিক যখন অধিকার সম্পর্কে জানবে, এবং একটি দেশের যারা পরিচালনা করে, আমাদের মন্ত্রী মিনিস্টার থেকে শুরু করে তাদের ছোট ছোট নেতাকর্মীরাও যখন শিক্ষিত হবে, তাদের যখন একটা শিক্ষার মানদণ্ড থাকবে যে এই শিক্ষা অর্জন করা ছাড়া, এই গ্রেড ছাড়া আপনি রাজনীতিতে যোগ দিতে পারবেন না। যখন প্রত্যেকটা নাগরিক শিক্ষিত হবে, প্রত্যেকটা বাবা মা বলবে আমি আমার মেয়েকে এই পর্যন্ত শিক্ষিত করাবো আগে, বাধ্যতামূলক শুধু সম্ভবত পিএসসি পর্যন্ত প্রাথমিক শিক্ষা, তবে আমি মনে করি যে গ্র্যাজুয়েশন পর্যন্ত সবাইকে করা উচিত। গ্র্যাজুয়েশন কমপ্লিট না করলে তুমি তোমার অধিকার জানতে পারবে না, তুমি অনেক কিছু শিখতে পারবে না, তুমি অনেক কিছু থেকে পিছিয়ে পড়বা। উপস্থিত সকল মেয়েকে আমি আমার কাছ থেকে অনুরোধ করব, তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করো, তোমরা দেশের জন্য কাজ করো, তোমরা ন্যায়ের জন্য কাজ করো। তোমরা নারী, তোমরা চাইলে সব পারবা, কিন্তু অনেক বাধা আসবে। সেই বাধা মেনে তোমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।